হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছ ব্যাক টু ব্যাক 3টি ঘটনা, এবং এই 3টি ঘটনাই তোমাদের ভয় পাওয়াবে, তোমাদের একটা অন্য জগতে নিয়ে যাবে। প্রথম ঘটনাটা শুনে তোমরা তো একটা আলাদা জগতে যাবে। দ্বিতীয়টাও একটা বাচ্চার ঘটনা, যে ঘটনাটা হয়তো তোমাদের শুনে খুব খারাপ লাগবে। আর তৃতীয়টাও একটা এমনই ঘটনা যে ঘটনাটা শুনে তোমাদের কষ্ট হবে বিশ্বাস করতে, একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে। 3টি ঘটনায় আজকে জমজমাট হতে চলেছে। তোমরা আর দেরি করো না, কানে হেডফোনটা লাগিয়ে নাও, চুপটি করে বসে পড়ো। এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই একটু শান্ত হয়ে বসতে হবে। আশা করছি তোমরা পাসপোর্ট করে নিয়েছো, সিট বেল্ট বেঁধে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। দাদা, আমি রিয়া। আজ তোমাকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার বাবার সাথে ঘটেছে। তোর বেশি কথা না বাড়িয়ে বাবার ভাষায় ঘটনাটা ব্যক্ত করছি। আমি রাজেশ, কর্মসূত্রে বাইরেই থাকি, এর জন্য বাড়ি ফেরা হয় না। কিন্তু হঠাৎই খবর পাই দাদু মারা গিয়েছে, তাই বাড়ি ফিরতে হবে। যদিও দাদুর অনেক বয়স হয়েছিল, মোটামুটি 100 ছুঁই। বেশি বয়সের কারণে ভীষণ কষ্টও পাচ্ছিল, হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল, তাই বিছানায় সব কিছু করত। এই অবস্থায় মারা যাওয়াটাই কষ্টটা একটু কমই হয়েছিল। বাসে উঠলাম, কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। বাসে আস্তে আস্তে ভাবলাম কদিন পরই আমার জন্মদিন, তাই ঠিক করি কদিন থেকেই যাব, এবং না থেকেও উপায় নেই, মা এমনিতেই আসতে দিত না। ক্যাচর ক্যাচর শব্দে বাস থামল 3 মাথার মোড়ে। 3 মাথা মোড় থেকে মোটামুটি 2.5 কিলোমিটার হাঁটলেই আমাদের বাড়ি। রাস্তার দুই পাশে খেজুর গাছ আর ছোট বড় তাল গাছের সারি। তাল গাছগুলো বেশি বড় না, মোটামুটি 1.5-2 বছর পর তাল ধরা শুরু করবে। আমি ব্যাগপত্র নিয়ে হেঁটে যাচ্ছি, তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। তালপুকুর পার করে আবারও কিছু দূর হেঁটে গেলে আমার বাড়ি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসায় পুকুর পাড়টা খুব নির্জন। তাল গাছের জন্য অন্ধকার নেমে এসেছে সেখানে। পুকুরের অপর পাশের মাঠ থেকে ভেসে আসছে শিয়ালের হাঁক। দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না পুকুরে, তাই পুকুরের জল কুচকুচে কালো। পুকুরের পাশে বেশ ঘন জঙ্গল হয়েছে, ওই দিক থেকে ঝিঝি পোকারা ডাকছে। আমি ব্যাগপত্র নিয়ে পুকুরের পাশের জমি দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলাম। সেখান থেকে পুকুর স্পষ্ট দেখা যাচ্ছে। তখন দূরে দেখলাম পুকুর পাড়ে তালগাছের গোড়ায় কে যেন বসে আছে উবু হয়ে। সে সময় ভাবলাম লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে কে আপনি। ভাবা শেষ না হতেই দেখি লোকটা মাথা তুলে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তালগাছে উঠে জলে লাফ দিল। তখন মুখ দিয়ে আমার কোনো শব্দ বেরোচ্ছে না। জলে ঝাঁপ দেওয়ার শব্দ চারিদিকে ছড়িয়েছে। আশেপাশের ঝিঝি পোকার শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। এমন নিস্তব্ধতা আগে কখনো অনুভব করিনি আমি ভুল দেখেছি ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে গেট খুলে দেখি কুপির সামনে ভাই বসে আছে। তখনও গ্রামে বিদ্যুতের সুবিধা হয়ে ওঠেনি। গ্রামের রাত মানে ঘন কালো অন্ধকার। এই জগতে মানুষের কোনো ক্ষমতা নেই বাইরে যাওয়ার। রাতে মানুষের কুপি ছাড়া আর কোনো সাহারা নেই, তাই গ্রামের কেউ রাত্রে শ্মশানে যাওয়ার সাহস করে না। এটারও কারণ আছে, তাই সারা রাত দাদুকে পাহারা দিচ্ছিলাম। অনেকে বলে আত্মা ছাড়া শরীর ভীষণ ভয়ঙ্কর, তাই আমার সাথে সাথে গ্রামের লোকজন দাদুর নিথর দেহ পাহারা দিচ্ছিল। দাদুর পায়ের বুড়ো আঙ্গুল সুতো দিয়ে বাঁধা এবং চোখ দুটোতে তুলসী পাতা। সবাই যখন অন্যমনস্ক, তখন আমার মনে হলো দাদু নড়ে উঠল। আমি আবারও ভুল দেখেছি ভাবলাম, তাই গুরুত্ব দেই না ব্যাপারটাকে। অন্ধকারাচ্ছন্ন রাত পার করে ভোর হতে হতেই শ্মশানের দিকে রওনা দেই। শ্মশানে গিয়ে সব কাজকর্ম নিষ্ঠার সাথে পালন করে
বাড়ির দিকে রওনা দিতেই শুনতে পাই কোনো এক পুকুরে লাশ পাওয়া গেছে। গোটা শরীরে এক বিন্দুও রক্ত নেই, গোটা শরীর সাদা ফ্যাসফ্যাসা হয়ে গেছে। বাড়ি ফিরে ঘুম দিই। এইভাবে কদিন কেটে যায়। শ্রাদ্ধ শান্তিও শেষ হয়। কদিন পর আমার জন্মদিন। এবার জন্মদিনে তেমন কিছু করা যাবে না। জন্মদিনে মা আমাকে পায়েস করে দেয়। এই ঘটনার 3 দিন কেটে যায়। আর কদিন পরেই চলে যেতে হবে। তাই ভাইকে বলি, ভালো তাল গাছ কোথায় আছে বলতো, কলিগদের জন্য নিয়ে যাব। ভাই বলল ওই পুকুরটাতে। আমি বললাম কোন পুকুরটা? ও বলল কেন আবার তাল পুকুর? আমি বললাম চল তাহলে তালটা নিয়ে আসি। ভাই বলল ধুর, এখন পাবো নাকি, ভোরে যাব। আমি বললাম আচ্ছা। ভাইয়ের তাল কুড়োনোর নেশা ভীষণ। আমার ভাই ভীষণ সাহসী, ভূত টুতকে পরোয়াই করে না। বলতে গেলে একদম দাদুর মতনই হয়েছে। সন্ধ্যায় যখন ভাত খাচ্ছিলাম তখন মাকে বলি তালের কথা। তখন মায়ের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। মা হুড় পাড়াপাড়ি করে বলে, তাল পুকুরের দিকে একদম যাবি না, জায়গাটা ভালো না, ঠিক আছে? একদম শাসিয়ে বলে। আমি একটু অবাক হই, কারণ মা এত রাগী না, সবসময় আস্তে কথা বলে। কিন্তু আজকে হলো কি? আমি ভাইয়ের দিকে তাকাই। ভাই আমার দিকে তাকিয়ে জিভ বের করে। আমাকে পরে বলে, দূর, কিচ্ছু হবে না, যত সব আজগুবি কথাবার্তা। কই, এতদিন ধরে তো আমি যাই তাল কুড়োতে, কিছুই তো হয় না। এই বলে ঘুমোতে চলে যাই। আমি শুয়েছি। মোটামুটি 3 ঘন্টা পর দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি ভাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, এত রাতে কি করিস? যা, শুয়ে পড়। ভাই গম্ভীর গলায় বলে, কই, এই তো ভোর হয়ে গেছে। আমি বাইরে এসে দেখি চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমার কেন মনে হচ্ছে আমার সোয়া ঘন্টা খানেকই হয়েছে। যাই হোক, গেট বন্ধ করে বেরোই। জমির আল দিয়ে ভাইয়ের পিছু পিছু যাচ্ছি। হাঁটতে হাঁটতে পা পিছলে পড়ে গেলাম জমিতে। উঠে আবার হাঁটা শুরু করলাম। দেখি তখনও ভাই হেঁটে চলেছে। আমি ভাই ভাই করে চিৎকার করতে করতে তাল গাছের দিকে হেঁটে চলি। তাল পুকুরের কাছে আসতে দেখি গাছ ভর্তি তাল। ওই গাছটা থেকে তাল জলে পড়ল। যে গাছটার নিচে ওই লোকটি উবু হয়ে বসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো তাল গাছের দিকে এগিয়ে যাই। আবার হোঁচট খেয়ে মাটিতে লুটিয়ে পড়ি। চোখ খুলে দেখি আশেপাশে কোথাও ভাই নেই। পুকুরের আশেপাশে ভাইকে খুঁজি, না, ভাই কোথাও নেই। গেল কোথায়? কিছু দূরেই দেখি একটা তাল গাছ থেকে ধপধপ করে ক্রমাগত তাল জলে পড়েই যাচ্ছে, আর এক লোক তাল গাছ থেকে লাফ মেরে তাল তুলে নিয়ে যাচ্ছে। আমি কাছে গিয়ে লোকটার পিঠে হাত দিলাম। হাত দিতেই বুঝতে পারলাম গোটা শরীর বরফের মতো ঠান্ডা, ভীষণ পিছলা ও সাদা ফটফটে। বুঝতে পারলাম এটা মানুষ হতেই পারে না। পেছন ঘুরে আমার দিকে তাকালো, তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করলো। লোকটার মুখে কোনো চোখ ছিল না, সেই জায়গায় গর্ত, বড় বড় দাঁত কপাটি, আর গর্ত থেকে রক্ত বেরোতে দেখে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ি। চাঁদের উপর থেকে সরে গেছে ভয়াল ছায়াটা। চোখ খুলে দেখি ভাই সামনে বসে আছে। তখনই ভীষণ চিৎকার করে উঠি ভূত ভূত বলে। এক এক করে সবাই ঘরে এসে আমাকে শান্ত করে। তখনই আমি চিৎকার করে বলি, তুই আমার সাথে থাকবি না তো গেলি কেন ভোরবেলা তালপুকুরে? সবাই তালপুকুর শুনে হতবাক হয়ে বলে, কি, তালপুকুরে গিয়েছিলিস? মরার জন্য গিয়েছিলিস নাকি? সবাই যেমন তেমন করে কথা বলতে শুরু করেছে। মা ঠাস করে গালে থাপ্পড় মারল। বলল, মানা করেছিলাম না তোকে, যাবি না ওইদিকে? তাহলে কেন গিয়েছিলি? কথা শুনলি না কেন? আমি চুপচাপ হয়ে যাই। ভাইকে বলি, তুই ভোরবেলা ঘুম থেকে ডেকে আমাকে তালপুকুরে নিয়ে গেলি। ভাই এবার রেগে গিয়ে বলল, আমি কোথায় তোকে নিয়ে গেলাম? আর তা বাদে তো তোর সাথে আমার কোনো কথা হয়নি তালপুকুরে যাওয়ার, তাহলে তো আমি মানা করতাম। এই শুনে আমি বললাম, তাহলে আমি কাকে বললাম, আর কেনই বা আমাকে ডাকতে এসেছিল? এবারে ভাই বলল, কারো ভালো করতে নেই। রাত্রে আমার ঘুম ধরছিল না, তখনই ধপ করে আওয়াজ শুনি,
দেখি তোর মতো গেঞ্জি পরে কেউ তালপুকুরের দিকে যাচ্ছে। অনেকবার ডাকি, কিন্তু কোনো গেঞ্জি না পরাই কোনো মতে গেঞ্জিটা গায়ে দিয়ে তালপুকুরে যেতে দেখি তুই তালপুকুরের ধারে পড়ে আছিস, আর একটু হলেই জলে পড়ে যাতিস। বলা শেষ করতেই আমি বলি, কালকে তোকে যে বললাম তাল কুড়োনোর কথা, তাহলে আমি কাকে বললাম? মা আমার কথা না শুনে এক ওঝার কাছে নিয়ে গেল। ওঝা বিকেলে আসতে বলল। তো আমরা বিকেলে গেলাম। ওঝা তখন বলল, ওর নজর অনেক আগে থেকেই পড়েছে। যখন ও বাড়ি ফিরছিল আমি তাবিজ দিচ্ছি আর জল পড়ে দিচ্ছি। ভগবানের আশীর্বাদে আর কিছু হবে না আশা করি। তার কদিন পরেই আমি ফিরে যাই। তো দাদা, এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পড়ে শুনিও। ইতি, রিয়া। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। আশা করছি এই ঘটনাটি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এমন ঘটনা তোমরা আগে কোথাও শুনেছ কি না সেটাও জানিও। ঘটনাটা শুনে তোমাদের কি একটু হলেও নস্টালজিয়া ফিল হয়েছে? সত্যি বলতে আমার কিন্তু হয়েছে। কতটা পুরনো একটা ভাইবস আছে এই ঘটনাটার মধ্যে। আমার তো দারুণ লেগেছে। পুরনো দিনে যে ভৌতিক কথার ঘটনাগুলো হতো না, যেগুলো খুব কমন ঘটনা বাট শুনতে খুব ক্রিপি টাইপের লাগতো, ঠিক সেরকম লাগলো আমার। এখন তো মানুষ এমন এমন ঘটনা দিচ্ছে যেগুলো শুনলে সেই আগের ফিলটা আসে না। ভয় লাগে, নিশ্চয়ই ভয় লাগে, বাট সেই ফিলটা আসে না। যাই হোক, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। দাদা, আমার নাম কলি গুহ। আমি দত্তপুকুর থেকে বলছি। আমি ক্লাস 7ম শ্রেণীতে পড়ি। দাদা, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, এটা তখনকার ঘটনা। আমার জেঠুর মেয়ের একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়। সেই দিদি যখন তার শ্বশুর বাড়ি থেকে আমাদের এখানে আসে, তখন আমরা ওই দিদির আমার দিদির মেয়েকে দেখতে যাই। যখন আমরা দেখতে যাই তখন দেখি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন ওই বনুটার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আমার বাবা, জ্যাঠার ছেলে সবাই হসপিটালে দিন অদল বদল করে যেত। একজন সকালে তো একজন বিকেলে, একজন রাতে, এরকম। খারাপ সংবাদটা হলো যে ওই দিদির মেয়েটা 3 দিন পর মারা যায়। তো আমার জেঠুরা ওই বাচ্চার সৎকার করে আসে। আমাদের এখানে বাচ্চাদের পোড়ানোর নিয়ম নেই। এইবার কথা হলো, আমার জেঠুরা বাচ্চার সব জামা কাপড় আমাদের বাড়ির পেছনের দিকটাতে ফেলে। আমাদের বাড়ির পেছনের দিকটা বর্ণনা দিলে একটু ভালো হয়। আমাদের বাড়ির পেছনে অনেকগুলো আম গাছ, সজনে গাছ, আরও অনেক রকমের গাছ আছে, এবং ওর মধ্যে একটি ছোট্ট পুকুর আছে। তা সেই পুকুরের ধারেই আমার জ্যাঠা ফেলে এসেছিল বাচ্চাটার জামা কাপড়। আমি একদিন বিকেলের দিকে একটু হাঁটছিলাম, তখন দেখি যে কিছু জামা কাপড় পড়ে রয়েছে, এবং সেই জামা কাপড়গুলো যেন আমাকে আকর্ষণ করছিল। তো আমি ওখানে গিয়ে অনেকগুলো জামা কাপড়ের মধ্যে 2টো জামা ঘরে এনে রাখি। তার 2 দিন পর থেকে শুরু হয় ভৌতিক ঘটনা। আমাদের বাড়ির আশেপাশে অনেক বাগান রয়েছে। আমাদের বাড়ির মধ্যে দিয়ে আমার ঠাকুমার বাড়ি যাওয়া যায়। তো আমিও প্রত্যেক দিনের মতো ঠাকুমার বাড়িতে যাই। সন্ধে হওয়ার কারণে আমার ঠাকুমা যখন সন্ধে দিতে যায়, তখন আমি সোজা একদম দরজার সোজা তাকিয়ে দেখতে পাই যে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার পা নেই, সে আকাশে ভাসমান। আমি দেখি আমি যে 2টো জামা আমাদের বাড়ির পেছন দিক থেকে তুলে এনেছিলাম, সে ঠিক সেই জামার মধ্যে একটা পড়েছিল। আমি একটু থতমত খেয়ে দৌড়ে ঠাকুমাকে গিয়ে বলি যে, ঠাম্মা, সাথী দিদির মেয়ে দাঁড়িয়ে। ঠাকুমা তখন বলে, ও তো মারা গেছে, যার কথা আমি বলছি। আমি বললাম, না ঠাম্মা, ও এসে দাঁড়িয়ে আছে, তুমি চলো দেখো। ঠাকুমা গিয়ে দেখে কোথাও তো কেউ নেই। তাহলে আমি কি তাকে একাই দেখতে পাচ্ছি? এরকম অনেক রকমের প্রশ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। কি করব ভেবে পেলাম না। আগে থেকে বলে রাখি, আমার ঠাম্মা ঝাড়ফুঁক করতে পারতেন। আমি এমন কিছুদিন ওই বাচ্চাটাকে দেখার পর আমার মা আমাকে জল পড়া দেয়। তারপর
আমি সুস্থ হই। কিন্তু দুদিন যেতে না যেতেই আমি আবার সে বাচ্চাটাকে দেখতে পাই। তোমার ঠাম্মা আমাকে একটা তাবিজ কোমরে বেঁধে দেন। তারপর থেকে আমি ওর এই বাচ্চাটাকে দেখতে পাই না। আর বাবা ওই বাচ্চাটার সব জামা কাপড় পুড়িয়ে ফেলেছে। আর হ্যাঁ, আমাদের ওই বাড়িতে রাখা জামা দুটো আগে থেকেই কালো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল সেটা পুড়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে তা জানা যায়নি। এই ছিল আজকের ঘটনা। দাদা, মানুষ ভুল করতে পারে, তুমি একটু গুছিয়ে নিও। আমি তোমার অনেক বড় শ্রোতা। আমার দিদিও তোমার গলার আওয়াজ শুনতে খুব পছন্দ করে। তো একবার হ্যালো তীর্থা বলো। হ্যালো তীর্থা। তো বন্ধুরা, এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। আশা করছি দ্বিতীয় ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলো বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। অল্প দিনই হলো আমরা এই মফস্বল শহরটায় এসেছি। আমার বাবা বদলি হয়ে এসেছেন এই শহরটায়। আমার বয়স এখন 12 বছর। এখানকার একটা স্কুলে ভর্তি হয়েছি। নতুন একদল বন্ধু এসে জুটেছে। তাদের সঙ্গে খেলাধুলো আর হইচই করে দিনগুলো কাটছে বেশ আনন্দেই। আমাদের বাড়ি থেকে অল্প দূরে একটা বাগান বাড়ি। লোক পরম্পরায় বাড়িটার সম্বন্ধে অনেক দুর্নামই শুনেছিলাম। কোনো জমিদার নাকি এটার মালিক ছিলেন। একবার তিনি এক স্ত্রীলোককে খুন করে মাটির তলে পুঁতে ফেলেন। তারপর সেই স্ত্রীলোকটি পেত্নী হয়ে ওই বাগান বাড়িতেই ছিল। একদিন সুযোগ মতো জমিদারকে পেয়ে সেই পেত্নী গলা টিপে তাকে মেরে ফেলে। এরপর বহু বছর ওই বাগানটিতে আর কোনো মানুষজন ছিল না। কেউই আর ওখানে আসার সুযোগ পায়নি। সেদিন সন্ধ্যের দিকে আমরা খেলাধুলো করে ফিরছি। হঠাৎ আমাদের চোখ পড়ল বাগানটির দিকে। কি আশ্চর্য, ওখানে আলো জ্বলতে দেখতে পেলাম। আবার কোনো নতুন লোকের আগমন হলো নাকি ওখানে? এই ভুতুরে বাড়িতে যে ভাড়াটে এসেছে তাদের সাহস আছে বই কম না। কিন্তু সেদিন রাতে আর বাগান বাড়িতে যেতে ভরসা পেলাম না। স্থির হলো পরদিন আমরা গিয়ে ভদ্রলোকের সাথে আলাপ করে আসব। অবশ্য আমাদের এটাও ভয় হলো যে রাতের বেলার মধ্যেই কোনো দুর্ঘটনা না ঘটে যায়। পরদিন আমরা 5-6 জন মিলে ভদ্রলোকের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। ভদ্রলোকের নাম বিনয়বাবু, বেশ অমায়িক ভদ্রলোক। আমাদের প্রত্যেককে 1 কাপ করে চা, বিস্কুট আর কেক এইসব খেতে দিলেন। এসব দামি বিস্কুট আর কেক কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আমরা ভাবলাম ভদ্রলোক নিশ্চয়ই বেশ বড় লোক, কলকাতা থেকে এসব বিস্কুট, কেক আরও নানান দামি জিনিস আনিয়ে রেখেছেন। কিন্তু ভদ্রলোকের সঙ্গে বেশিক্ষণ কাটাতে পারলাম না। নানান কাজের অজুহাতে আমরা ওখান থেকে সরে পড়লাম। সত্যি বলতে কি, বাগান বাড়িটার ইতিহাস আমরা জানি না, তাই সেখানে বেশিক্ষণ কাটাবার মতো সাহস আমাদের কারও ছিল না। এরপর আমাদের কোনো কোনো বন্ধু ভদ্রলোকের সঙ্গে দেখা করেছে। কেউ কেউ ভদ্রলোককে এই ভুতুরে বাগান বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে অনুরোধ করেছে। ভদ্রলোক কোনো উত্তর দেন না, শুধু চুপচাপ আমাদের কথা শোনেন আর মৃদু হাসেন। মাঝে মাঝে বলেন, এমন চমৎকার ফাঁকা জায়গায় তো আমি খুঁজছিলাম। ভদ্রলোকের একটা পোষা কুকুর আর একজন চাকর ছাড়া তার সঙ্গী আর কেউ ছিল না। হঠাৎ একদিন বন্ধুদের মুখে শুনলাম ভদ্রলোক একদিন আমাদের সকলকে তার বাড়িতে নৈশভোজে নিমন্ত্রণ করেছেন। শুনে আমরা খুব খুশি হলাম বটে। তবে রাতের বেলায় ওই ভুতুরে বাগান বাড়িটাতে আমাদের যেতে হবে। এই হলো আমাদের পক্ষে মস্ত বড় ভয়ের কথা। তবে সকলে একসঙ্গে যাব, তাই অতটা ভয়ের কিছু নেই এর মধ্যে। সেদিন আমরা সন্ধ্যের পর সেজেগুজে ভদ্রলোকের বাড়িতে গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে। দরজার মুখে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। হাসি মুখে তিনি আমাদের সকলকে আমন্ত্রণ জানালেন। বাগান বাড়িটা ভুতুড়ে হলেও
তিনি এটা বেশ চমৎকার করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলেছেন। সত্যি বলতে কি, ভুতুরে দুর্নাম না থাকলে এরকম বাড়িতে থাকতে আমরা গর্ভবতী করতাম। বিরাট বাগান, ফুলের গাছে বোঝাই, বাড়ির ঘরগুলো বেশ পরিষ্কার ঝকঝকে। বিশাল বাড়িটার দিকে তাকালে সত্যি মনে হয় এখানেই থেকে যাই। ভদ্রলোক আমাদের নিয়ে গিয়ে একটা বড় হল ঘরে বসালেন। আমরা একটা টেবিল ঘিরে বসে বেশ আসর জমিয়ে তুললাম। একটু পরেই ব্রিজ খেলা যুক্ত হলো। ভদ্রলোক বেশ চমৎকার খেলেন। আমাদের গণেশদা বসল তার বিপক্ষে, সেও ভালো খেলে। খেলতে খেলতে রাত প্রায় 10টা। খেলা শেষ হলে আমরা খেতে বসলাম। খেতে খেতে শুরু হলো গল্প। আমরা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বিনয়বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? ভদ্রলোক হেসে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি জানি এই বাড়িতে অশরীরী বিরাজ করে, কিন্তু তবুও আমি এখানে আছি। আমরা ভয় না পেলে সাধারণত অশরীরীরা আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এই শুনে আমরা প্রশ্ন করলাম, কেন? তিনি বললেন, অশরীরী মানে হচ্ছে একটা আত্মা। আত্মাটা বাতাসের তরঙ্গের মতো, সে হয়তো আধারের ছায়ার রূপ ধরে। আমরা তো দেখে খুব ভয় পাই, কিন্তু ভয় না পেলে কোনো ক্ষতি করার ক্ষমতা তাদের নেই। আমাদের যেন হঠাৎ জেদ চেপে বসল। গণেশদা বলল, আপনি কি আমাদের ভূত দেখাতে পারবেন? ভদ্রলোক বললেন, নিশ্চয়ই, ইচ্ছে হলে খাওয়া দাওয়ার পর ওই গতের মধ্যেই তোমাদের দেখাতে পারি। আর তোমরা যদি ভয় না পাও তবে তারা কোনো ক্ষতিও করবে না। শুধু এই ঘরের মধ্যে বহুদিন আগে কি ঘটেছিল তাই দেখতে পাবে। আমরা সকলে একসঙ্গে বললাম, বেশ, আমরা তাই দেখব। ভদ্রলোক কোনো কথা না বলে মৃদু হাসলেন শুধু। ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। ঘর সম্পূর্ণ অন্ধকার। আমরা সব গা ঘেঁষাঘেঁষি করে বসেছি। আমাদের উল্টো দিকে ভদ্রলোক একটা চেয়ারে বসে আছেন। এভাবে নিবিড় আড়ালের মধ্যে বসে থাকতে আমাদের কেমন যেন ভয় ভয় করছিল। ভদ্রলোক কিন্তু নির্ভয়ে বসে একটা সিগারেট টেনে চলেছেন। কিছুক্ষণ পর অন্ধকারটা যেন আমাদের চোখে সয়ে এলো। হঠাৎ আমাদের চোখে পড়ল আধারের চেয়েও গাঢ় আধার, যেন কে একজন ছায়ার মতো দাঁড়িয়ে। ভালো করে চেয়ে দেখলাম, মূর্তিটা একটা নারী মূর্তি। কি আশ্চর্য, এখানে নারী কোথা থেকে এলো? একটু পরেই সেই অঙ্গভঙ্গি সহকারে নাচতে আরম্ভ করল। কি চমৎকার তার নাচ! যেন সমুদ্রের তরঙ্গ দুলছে, যেন স্বর্গের দরবারে উর্বশীর নাচ। মুগ্ধ হয়ে আমরা তাকিয়ে রইলাম তার নাচের দিকে। হঠাৎ সে মেয়েটি একটা অস্ফুট ভয়ার্থ চিৎকার করে উঠল। চেয়ে দেখি তার পেছনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে, তার হাতে একখানা ধারালো ছোরা। মেয়েটি আর্তনাদ করে ভদ্রলোককে অনুনয় বিনয় করতে লাগল, কিন্তু ভদ্রলোকের এতে মোটেও দয়া হলো না। সে ধারালো ছোরাটা আমল বসিয়ে দিল তার বুকে। মেয়েটি সেখানেই লুটিয়ে পড়ল। রক্তে ভেসে গেল চারিদিক। উফ, সে কি বিভৎস দৃশ্য! ভাষায় তা বর্ণনা করা যায় না। কিন্তু এ কি, মেয়েটি কি তবে মারা যায়নি? চেয়ে দেখি হঠাৎ সেই নারী মূর্তি আবার উঠে দাঁড়ালো। অদ্ভুত একটা প্রতিহিংসার কুটিল রেখা তার সারা চোখে আর মুখে ছড়িয়ে আছে। খিলখিল করে বিশ্রী হাসি হেসে উঠেই সে এগিয়ে গেল হত্যাকারীর দিকে। হত্যাকারী পুরুষটি গভীর আতঙ্কে দুপা পিছিয়ে যেতেই সে উন্মাদ প্রায়। নারী দুই হাতে ভদ্রলোকের গলা টিপে ধরল। ভদ্রলোক একটা বিভৎস চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে মেয়েটি বিকট হাসি হাসতে লাগল। উফ, সে কি বিকট হাসি! আর ভদ্রলোকের সে কি বিশ্রী চিৎকার! আমরা সহ্য করতে পারলাম না। ছুটে গিয়ে সুইচটা ধরে টিপে ধরলাম আমি। সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল। আলোর বক্সায় সারা ঘর ভরে গেল। কিন্তু আশ্চর্য, ঘরের মধ্যে সেই পুরুষ ও নারীর কোনো অস্তিত্বই নেই। তারা যেন একসঙ্গে বাতাসে মিলিয়ে গেছে। বিনয়বাবু এবার আমাদের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কি তোমরা ভূত বিশ্বাস করো তো?
আমরা তখন একসঙ্গে বললাম এ কথা বলে আমরা সকলে সেই বাগান বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। সকালে যথাসাধ্য ঊর্ধ্বশ্বাসে বাড়ি মুখে ছুটেছি, পড়ি কি মরি করে। ধন্য সাহস এই বিনয়বাবুর। আচ্ছা, এই ভদ্রলোকটিকে কি করেন তিনি ওই নির্জন ভুতুরে বাড়িটিতে? একা কি করে বসবাস করেন? লোকে বলে হয় বদ্ধ পাগল, নয় ফেরারি আসামি না হয়েই যায় না। কিছুদিন যায়, হঠাৎ একদিন শোনা যায় ভুতুরে বাড়িটিতে বিনয়বাবুরও খুন হয়েছে। চাকরটি মারা গেছে একই দিনে। এবং তারপরে জানা যায় উনি নাকি সেখানে ভূতেদের আটকে রাখার চেষ্টা করত। উনি সেখানে তন্ত্র সাধনা করতেন এবং সেই কারণেই উনি আমাদেরকে সেদিন ওই কর্মকাণ্ডগুলো দেখাতে পেরেছিলেন। যাই হোক, এই ছিল ঘটনা। আমার কাকু যেভাবে বলেছে আমি তোমাকে সেভাবেই শোনালাম। আশা করছি তোমার ভালো লাগবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা বাড়াবো না, এই ছিল আমাদের আজকের জমজমাট এপিসোড। আশা করছি প্রত্যেকটা ঘটনায় তোমাদের দারুণ লেগেছে। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে সোনা দাস, লিখেছে হ্যালো দাদা হ্যালো। থার্ড কমেন্ট করেছে প্রভাত রাজা, সেও লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সন্দীপ পাল, লালটু ডলুই, ইটস ভাস্কর, লিখেছে ফার্স্ট কমেন্ট দাদা টেক লাভ। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, লিখেছে লাভ ইউ অমিত দা, লাভ ফ্রম আরানঘাটা, একদম গো লাভ ইউ। তারপরে কমেন্ট করেছে ইন্দ্রজিৎ, রঘুনাথ খান, ওয়াসিম, লিখেছে অনেকদিন পর কমেন্ট করলাম, লাস্ট এপিসোড খুব ভালো ছিল, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রিমি বর্মন, লিখেছে হাই দাদা কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম, ভালো গো তুমি কেমন। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, রাহুল বাগ, বিশ্বজিৎ দাস, ইন্দ্রজিৎ মণ্ডল, বাপন দাস, লিখেছে হাই দাদা বঙ্গ থেকে বলছি, একদম। তারপরে কমেন্ট করেছে নানু বেরা, বিশ্বজিৎ সর্দার, বাচন ঘোষ, লিখেছে হ্যালো দাদা ভাই আমি সুমি, হ্যালো। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, লিখেছে নাইস দাদা চলে এলাম, দাদা কেমন আছো, তোমার ঘটনা বলা নিয়ে আর কিছু বলার নেই, যত শুনি ততই ভালোবেসে ফেলি, লাভ ইউ ভৌতিক কথা, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বায়ন ঘোষ, বিশ্বায়ন মণ্ডল, টুম্পা মালিক, রেখা পাসমান, বিদিশা ঘোষ, লিখেছে হ্যালো অমিত কেমন আছো, নাইস প্রেজেন্টেশন, কিপ ইট আপ মাই ফ্রেন্ড, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, পিটু সাহা, জয়শ্রী গুপ্তা, ডিজে ব্লগার অনিশ, জয়, পাপড়ি দোলা, বাপি দাস, সুদীপ্ত ব্যানার্জি, সন্দীপ হোর, অমিতা ঠাকুর, রাকেশ সাহা, অঞ্জলি রয়, জয়ন্ত দাস, সংঘমিত্র রয়, সুদেশনা সিংহ রয়, লিখেছে সব ঘটনায় খুব ভালো লাগলো, সেকেন্ড ঘটনাটা ইউনিক, লাস্টের ঘটনাটা ভয়ের ছিল, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে কার্তিক সাহা, কৃষ্ণা অধিকারী, কৃতিকা দাস, শঙ্কর চক্রবর্তী, মানিক পাত্র, অঞ্জলি মণ্ডল, মামন মণ্ডল, শাফিকুল ইসলাম, শুভঙ্কর সান্ত্রা, দীপান্বিতা মুখার্জি, অভি স্টুডিও, উত্তম মণ্ডল, লিখেছে আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ গো। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।